উল্টো ধর, উল্টো ধর। বাচ্চা দুজনকেই ভালো কোলে করে আমার ছেলেকে নিয়ে তুলতে বউ বললো তুলে নাও ছেলেকে। ওরে বাবা কত ডিপ। একটা পয়েন্ট ছিলাম আমরা, এবার আমরা একটা ভিউ পয়েন্ট করতে টাকা এদিকে একবার। জয় ভবানী হর হর মহাদেব। আর বড় কইল আমি পাচ্ছি না তো বড় কিছু দিচ্ছি। লাল ভক্ত, হ্যাঁ বক্সার যে লোটা ওইখানে সুভাষচন্দ্র ছিল, আবার কোথায় রেখে দিয়েছে এমন। হ্যাঁ ওই ট্রেনটা যাবে ওই লাল চাল। চল জায়গা এখান থেকে আর ছবি ভালো করে ছবি তোলো। আর ক্যামেরাটাকে তুমি কি বসুনগরে গিয়ে বের করবে নাকি? বের করেছিলাম তো, ঝামেলা আছে আনাটার সময় ক্যামেরা বার করা। পুরো জঙ্গলটা আছে 761 বর্গ কিলোমিটার। আচ্ছা, এর ভিতরে হাতি, বাইসন, সাম্বার, হরিণ, প্যান্থার, ভালুক, চিতা সব আছে। ভালুক আছে? আচ্ছা, ওটা কি নদী দেখা যাচ্ছে? ওইটা এইটা বালা নদী। আচ্ছা, আর এটা বক্সা নদী। ওই পাশে জয়ন্তী নদী আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বালা, বক্সা, জয়ন্তী তিনটে নদী। ওদের তো হাঁটা চলা অর্ডার করতে বলছে তো আমাকে, কিন্তু আমাদের মতো তো নয়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ওই সিগারেট খাস না। গুজরাট গভর্নমেন্ট হসপিটাল থেকে ছুটি আসছিল আমার কাছে, একটা টিমকে রিসার্চ করাইছিলাম এই মেডিসিন প্লান্ট নিয়ে। শিবাজি কি আপনার খবর নিয়ে এসেছিল নাকি এমনি আপনারা এমনি আসছিল? বন্ধ দিয়েছিল। বলে আমি নিয়ে আসলাম।
টাইমিংটা কত, টাইমটা কত হয়েছে দেখতো? 10:20। মানে 10:15 নাগাদ আমরা রওনা হয়েছি। হারে এই তো মমতা ব্যানার্জি কি করেছে? এই লাইট পোস্ট উদ্বোধন করেছে। দাদা এই পাশে দেখা যাচ্ছে এটা হলো বানেশ্বর। ওই উপরটাই যাবে। ওই উপরটা লেপচা খা না তাহলে রূপম ব্যাগ। রূপাং এই বলো ওই লাল চালের ওখানে যাবে। লাল চালের ওখানে যাবো। ওটা তো বক্স। এই এটা ধর, আমাকে একটুখানি ধর। কেন? আমাকে একটুখানি ধর, এইটা এইটা ধর, এইটা ধর। আমরা চলে যাচ্ছি রূপম ভ্যালির দিকে। দেখতে পাচ্ছি আপনি রূপম ভ্যালির উপরে। ওই যে উপরে রূপম ভ্যালি, আমাদের ইচ্ছা আছে ওই উপরে পাহাড়টা যাওয়ার। এই বক্সা নদীকে দেখুন, কি হারে জল আর পাথর একসাথে বয়ে চলেছে। নিচে দেখুন কোন নিচে থেকে আমরা উপরে উঠে এসেছি। কি হারে দেখবে কে? দেখবে তো আমরাই দেখবো। এই জায়গাটা আবার সুন্দর এসে গেছে। এই কথাটা না কি বলছে এই পাতাটা কি নাম? আইডিন। এটা আইডিন। এটা ঘষে উনি এসে সব পরীক্ষা নিরীক্ষা করতো। এবার একটুখানি নাম পাতাগুলো আছে, পাতা হলো সর্দি কাশি হয় না, তখন বুক জাম হয়, হুম তখন এই পাতাটাকে আগুনে পড়িয়ে নাক দিয়ে গ্যাসটা নিতে হয়, সঙ্গে সঙ্গে বুক খুলে দেয়। দমদাকে দম। এই পাতাটার নাম হলো অবিজলক। যার সময় মনে করিস তো জয়, কি নাম কি নাম? অভিজালো। অভিজালক। যার সময় মনে করিস। এটা একটু ওদের মুখে নিয়ে যাবে। তাই না? আমাদের প্রকৃতিতেই আমাদের সব কিছু। হ্যাঁ জঙ্গল খুঁজে বার করতে হবে। হুম পাতা আছে, ভগবানের কালে যখন অমৃত বানাচ্ছিল না, হুম তখন জমিতে পড়ে গেছে বলছি, তখন ওই গাছটা তৈরি হচ্ছে। ওই গাছটা আমরা কি করি, যখন ভোরবেলা হয় তখন এসে খালি পেটে বেঁধে রাখা হয়। একটা ব্লাড Purify করে। ওইটা কত ফিট উঁচুতে? ওই যে যেখানে বেলটা আছে। জয় সরেয়া দেখ দাদা কি দাদা যাচ্ছে চা কফি খাবার নিয়ে যাচ্ছে। হেয়ার স্টাইল মারাত্মক। বাটারফ্লাইয়ের নাম হলো ডার্ক ব্লু। এখানে আবার সহজ হয়ে গেছে ব্যাপারটা। আমি 3 থেকে 4 ঘন্টা বার্ডিং করাই, হুম আমাকে 2000 টাকা দেয়। আচ্ছা আচ্ছা জয় জগন্নাথ। ভাই, পাখি, জঙ্গল সব মিলতে আছে। সব কিছুদিন আগে অনেকজন ঘুরে গেছে, হুম জঙ্গলের গাছটার নাম জানেন বলছে, হুম আরে আসুন না, আমি সব বলি। সব জোড়া দেবো। ডিপার্টমেন্টের লোক বলতে পারবে না, কিন্তু আপনারা তো অফিসাররা বলতে পারবে না, আমি হ্যাঁ। বলে দেবো। এক রেঞ্জ অফিসার গাছের নাম বলছে, উল্টো বলে যাচ্ছে। হুম আমি বললাম আপনি কি করে দেখুন আপনাদের যে শিক্ষা সেটা প্রকৃতির বুকে থেকে, উনি পড়াশুনো করেছে বইয়ের পাতা পড়ে, তো সেই শিক্ষা কি আর আপনাদের শিক্ষার মতন কোনোদিনও হবে?
এক জিনিস, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল অনেক অন্য জিনিস। চোখের সমস্যা আছে। উড়ে গেছে। ভিডিও পাঠাচ্ছে, ভিডিও কল করছে, ভিডিও কল করছে। সুন্দর দাদা তো বার্ড ওয়াচিংও করায়, বার্ড দিয়ে। পালিয়েছে। ইয়াটা আবার একটু ইয়ে রয়েছে। এই পাখি পালিয়ে যাবে, সব পালিয়ে যাবে। আমরা এখন নেতাজি সুভাষচন্দ্রকে এই পাহাড়ের উপরে একটা ঢেলে আর বন্দি করে রেখেছিল ব্রিটিশরা, সেইখানে যাচ্ছি। যেটা আমরা হেরে চলেছি, হেরে চলেছি। এটা দেখতে পাচ্ছিস, আমি দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস। কোথায় ভাই এখন? এই কালকে মনো ফোন করেছিল, এই মনো ফোন করেছিল রাজাবাবু নাকি, রাজাবাবু ধুয়ে দিয়েছে। এমনি কল করছি, দাঁড়া, এমনি কল করছি। আসলি জায়গা, আসলি এইখানটাতে রাজাবাবুকে তুই ধুয়ে দিচ্ছিস, আমার বলছিল রোববার দিন। তোর সাথে কি পাঙ্কুর কথা হয়েছে? না না, পাঙ্কু তো কালকে ফোন করবে। আচ্ছা, ওই নিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে এসছি। তারা কথা বলে রাজাবাবু বাড়িতে গেছি, মলমটা লাগিয়ে দিচ্ছিস তুই যাবো। তখন রাজীব এসেছিল পরে, কি বলছো? তখন সবার সামনেই ধুয়েছিস? রাজীব ছিল মাঝে মাঝে কেটে ফেটে দিই, তারপর দাঁড়িয়ে এই জয়, মোবাইলটা রাখ না, এখন পরে কথা বল। হ্যাঁ, উনি পাখি খোঁজার চেষ্টা করছে, এদিকে দেখ জলটাতে। তারপরে সন্ধ্যেবেলা কি হলো?
জয়, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে কফিটা কি আমরা জেলের মধ্যে বসেই খাবো? নমস্কার, এক্সপ্লোরার জয় থেকে আমি জয় ঘোষ আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আপনার ব্লগে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভূমিপৃষ্ঠ থেকে প্রায় 2600 ফুট উঁচুতে আমরা, এবং দেখতে পাচ্ছেন সেই জেল যেখানে আমাদের মহান দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসকে এখানে জেলে ভর্তি করা হয়েছিল, সেটাকে বানিয়েছিল। এখান থেকে রাস্তা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা তৈরি করে আমরা সর্বনাশ, এই জায়গায় আবার ল্যান্ডস্লাইড হয়েছে রে। এটুকুনি রাস্তা আটকে গেলে তো পুরো আটকে যাবে। পাহাড়ে নামার দম আছে, এরকম ভাবে নামতে হবে, এরকম ভাবে নামার নিয়ম আছে, এরকম ভাবে কোনো বুঝতে হবে, এরকম ভাবে জানতে হবে না। না, সর্বনাশ করেছে, এবার আমাদের দিকেই আসছে। কিছু করিনি তো আমরা। এমনই একজনের হাতের ছোঁয়া পড়েছে, জলই শুকিয়ে গেছে। হ্যাঁ, এই তো ঠান্ডা লেগেছে। ব্যাস, এইবার হচ্ছে আসল জায়গায় দাদা নিয়ে এসছে। উঠবে না, আগে আমরা উঠবো। এইটা হলো হর হর মহাদেব। বাবা রে, আর আপনারা এত দূর থেকে আসছেন, এবং বাঙালির ট্যুরিজমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা বাঙালি। আমি যেখানে দেখেছি আপনারাই আছেন। তুফান আসুক, বৃষ্টি আসুক, ঝড় আসুক, বন্যা হোক, কিন্তু টুরিস্ট যাচ্ছে, যেখানে টার্গেট করছে ওখানে যাচ্ছে। এদিকে যদি আটকাবে না, ও যাচ্ছে, যা হবে হবে, যা হবে হবে, এটা ঠিক। তো আমরা এই যে ভারতবর্ষের নাগরিক এবং আমরা বাঙালির নাগরিক, যে আমরা বাঙালি বসবাস করি, এবং আমাদের এখানে অনেক রত্ন, বাঙালি রত্ন রয়েছে, তাই না? তো ওনাদের মধ্যে আমাদের বিশ্বকবি হচ্ছেন আমাদের সবার গর্ব, আমাদের দেশের রত্ন। তো এই গর্ব আমাদের দেশের রত্নকে জায়গা রাখি, তাই না? তো সবাই মানে যাই হোক না কেন, আমরা সবাই যেখানে সমাবেশ হোক, একটু ওনার কথা গল্প করে, কবিতা বলে, ওনার গান করে, একটু ওনাকে একটু জায়গা রাখি, তাই। তো এই জন্য আমি আপনাদের পাশে বসে ওনাকে একটু জাগাবার জন্য 2 লাইন কবিতা, আমি ওনার জন্মদিবস পালন সব প্রত্যেক বছর আমি ওনার জন্মদিবস পালন করি। তখন আমি একটা কবিতা লিখেছি। কবিগুরু তো হাজার হাজার কবিতা লিখেছেন, আমি একটা কবিতা লিখেছি। কবিগুরু, আমার কবিগুরু, আমার কবিগুরু তোমার স্মরণে, আমার কবিগুরু তোমার স্মরণে, আমার মাথা নত তোমার 2 চরণে। তোমায় আমি গীতাঞ্জলিতে পেয়েছি, তোমায় আমি গীতাঞ্জলিতে পেয়েছি, ধূপ বাতি ফুল মালা তোমায় দিয়েছি। তোমায় ভুলিব কি করে,
তোমায় ভুলব কি করে, তুমি তো মহান বিশ্বকবি। তোমায় ভুলব কি করে, তুমি তো মহান বিশ্বকবি। আমার চোখে ভেসে থাকে তোমার উজ্জ্বল ছবি। তুমি আছো বৃষ্টি বাদল নীল আকাশে, তুমি আছো বৃষ্টি বাদল নীল আকাশে, তুমি আছো মানুষ পশু পাখি সবুজ বাতাসে। জানি না কেন, জানি না কেন তোমায় আমি এত ভালোবেসেছি, জানি না কেন তোমায় আমি এত ভালোবেসেছি। আমার হৃদয়ের অন্তরে অন্তরে তোমায় রেখেছি। তোমার লেখার গান, তোমার লেখার গান আমায় খুব ভালো লেগেছে। শেখার জন্য আমার মন জেগে উঠেছে, জেগে উঠেছে, জেগে উঠেছে। পুরানো সে দিনের কথা বলবি কে রে, হায় ও সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আরে আয় রে একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা, সুখের দুঃখের কথা কবু প্রাণ জুড়াইয়ে তাই। মোরা ফুল তুলেছি, দোলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বহুরের তলায়। মারে মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সে দিনের বলবি কে রে, হায় ও সে চোখে দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। ও দারুণ দারুণ দারুণ। আমার দাদা বৌদি কেমন আছে? সব দিক খারাপ, ছেলেও নাই। হাইকিং ট্রেকিং এর জন্য তো জীবনে একবার অন্তত গেছিল। পা চালু হয়ে গেল। অন্নপূর্ণা বেস ক্যাম্পে বেশিরভাগ এরকম কি লাগবে, সিঁড়ি করা আছে। আচ্ছা
এই মার্চ এপ্রিলে হুম ফুলটা ফুটে। যখন ম্যাচুরেট হয় তখন ফুলটা ফুলটা ফুল সব অর্কিড রয়েছে, বলছে মার্চ এপ্রিলে ফুল ফুটবে। এই জায়গাটা টাফ আছে, উঠে যাবো। নমস্কার আবার সাথে সাথে বেরিয়ে গেল। হর হর মহাদেব। এখানে বিল কত হলো? 125। कोई हमसे रेट न पावे, चले चलो चले चलो। দেখতে কুম্ভ দর্শন সোজা ছিল। दादा आपको लाठी नहीं लगता है? क्या फिटनेस है आपका दादा। कितना उम्र है दादा आपका? मेरा अभी 53। बाप रे बाप दादा, सलाम आपको। छोटा टाइम था ना। एक दिन में रात 1 बजे से शाम 7 बजे तक 56 किलोमीटर पीठ में 50-60 किलो लेबू लेके दौड़ता था। उड़े बाबा, इसीलिए अभी उतना ऐसा नहीं होता है। यहाँ पर ही गया वो यहीं पर, यहाँ से भूटान जाता था ये भूटान। पहाड़ क्रॉस करके। যেটা বলছিলেন ওই কমলা লেবু ছিল ভুটানের ভিতরে। বর্ডার থেকে 10 কিলোমিটার ভিতরে গিয়ে এরকম খাড়া রাস্তা, তার মধ্যে এতটুকু রাস্তা, তার মধ্যে দিয়ে যেতে একটু পিছলাই গেলে বাস চলে যেতাম। এই জায়গা থেকে লেবু খাইতাম। দাঁড়িয়ে গেছে। হবে হবে কোমরে হাত চলে গেছে। হবে, দ্যাট মিন্স হাঁপিয়ে গেছে। কোমরে হাত চলে গেছে। গৌতম চলে এসছি। গৌতম তো পারবে তুমি। গৌতম এই চিৎকার করিস না।
চলে এসো। পাচ্ছে না, বোতলটা পাচ্ছে না। দাঁড়া, আমার পিছনে থাকতে হবে বোতলটা। এখানে দাঁড়াচ্ছি। পাচ্ছে না, বোতলটা পাচ্ছে না। হয়ে গেছে, তেল শেষ। বলেছিলাম তো, ওটাই তোমার এনার্জি দিতে। চলতে থাকো। জাগতে রহো। গৌতমের পেটের ইয়ে তো এখানটা তুমি থাকো, আমরা ঘুরে এসে তোমাকে নিয়ে যাবো। বুঝবি গৌতম? নিয়ে যাও, দাদা আমাদের কিনে নিয়ে পারবে বলছে তুমি? পার। অর্ধেক এসে গেছি গৌতম, বাকি অর্ধেক। ঠিক ক্যামেরা বেডটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ, বেডটা আমাকে দিয়ে দিন। ওরা গান শুনতে শুনতে মহানন্দে চলে গেল। গান শুনতে শুনতে মহানন্দে চলে গেল। Come on! আজ হবে তোমার দমের পরীক্ষা। পরীক্ষা রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম জয় জয় রাম, রাম सिया राम जय जय राम। दो मिनट এখানে দাঁড়িয়ে যা। গড়ি রাস্তাটা ও সুন্দর, আমার একটু জান্নাত ভাই, দেখ সুন্দর রাস্তাটা লাগে। সাইড দিয়ে যাও না, এপাশ দিয়ে এসো। ওই আমার মনে হচ্ছে ইঞ্জিন আছে, আমার পেছনে তো দুটো ইঞ্জিন আছে, ডবল ইঞ্জিন। ভালো লাঠি। এইটা আমাকে দাও, এইটা কাঁটা কাঁটা হাতে ধরতে পারছি। এইটা হবে আমার জন্য আসল। চলো, এতক্ষণে আরেকটা গ্রুপ দেখা গেছে। তারা পারবে না, মরে যাবি গেলে ভাই। ও আসতে পারছি না। হ্যালো হ্যালো, সাবধানে ফোনে দেখি কিন্তু। দেখেছো হ্যাঁ, এখানে আবার টাওয়ার আছে। চলো। আমি এখন লেফট টাকা ট্রেক করে উঠছি। হ্যালো
হ্যালো আমরা করবো জয়, আমরা করবো ও আর এলো না, এবার ওকে ছেড়ে দিলে, ও আমাদের সাথে যাবে এবার। হ্যাঁ চলো welcome, চলো জয় জগন্নাথ। Overcome someday, oh मन में विश्वास पूरा है विश्वास हम होंगे कामयाब एक दिन। এই লাঠিটা নিয়ে আমি এতক্ষণ উঠেছি জয়। হ্যাঁ এই লাঠিটা নিয়ে এবার তোমার কষ্টটা বেশি হচ্ছিল। পারবে না তুমি পারবে না। কে? অল ডান, হবে না আর হবে না। ওর পিঠে উঠে পড়বো, পারবি তো? থেকে কিন্তু বিস্কুট খাওয়া খাবো যাচ্ছি। পেছনে ঘোরা একটু দেখো, ট্রেকিংটা করছি কষ্ট করে, তোলো। আরে ওটা দেখলে তাহলে আর কেউ আসবে, তাহলে আর কেউ আসবে না। আরে ভাই একটা ব্লগে দেখি একদম হামাগুড়ি দিয়ে উঠছে, মানে খুব কষ্ট, খুব কষ্ট। সোজা রাস্তা এসে গেছে। না কই না তো, আবার বেঁকে গেছে। স্যামসাং, চল স্যামসাং চল। কাম অন কি নাম ওর? স্যামসাং। এসো এসো, মুভ অন বাড়ি, মুভ অন। কোনো 50 কিলো বাটারফ্লাই, 50 কিলো, ওই দেখ, আমি 50 কিলো বাটারফ্লাই, ইয়েতে উঠবে না। একটা বাটারফ্লাইয়ের নাম। Yalla, yalla. Yalla, stop, stop. আসবে, আসলো মনে হয়। এখানে
সত্যি বলছি সাপ খেয়ে নিয়ে চলে এসো স্যামসাং স্যামসাং চলে এসো গেলা এসে গেছি ভাই। গেলা চলে চলো চলে চলো। এটা হচ্ছে আমরা পৌঁছলাম কোথায়, জায়গাটার নাম কি? লেপচাখা। লেপচাখা। কি দেখা আছে এখানে? খাবার দাবার পাওয়া যাবে? খেয়ে নি, দুপুরে খিদে হয়ে গেছে। ম্যাগি খাই, চলো। লেপচাখা। ওহ, এরকম স্টিক অন্নপূর্ণা বেস ক্যাম্পেও টানা এতটা স্টিক পাওয়া খুব এটা মানে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্পেও যেতে পারি। ও সামনে গিয়ে ব্লগটা তো করতে হবে আমাদের। নমস্কার, আমি জয় ঘোষ। আমরা এখন পৌঁছে গেলাম লেপচাখা। অত্যন্ত খাড়াই উচ্চাই করে 2600 ফুট উপরে লেপচাখায় পৌঁছেছি। প্রচন্ড টাফ। দেখিয়ে দে ওই যে লেপচাখা। যারা ফিজিক্যালি ফিট তারাই কিন্তু আসবে। আমিও আমার মতো দেখ, আমার মতো যে ফিট, আমার মতো যে ফিট সেও আসতে পারবে। অত সোজা নয় এই লেপচাখায় আসা। ফিজিক্যালি এবং মেন্টালি প্রচন্ড টাফ হতে হবে, তবেই কিন্তু আপনি আসতে পারবেন। যে সে আসলে হবে না। কারণ আমরা এটা সম্ভব হয়েছে আমাদের পক্ষে, কারণ আমরা অনেকটা বছর অনেকটা সময় পুকুর পাড়ে হাওয়ার পাশে বসেছি, যার ফলে ফ্রেশ অক্সিজেনটা পেয়েছিলাম এত বছর ধরে। তার জন্য আসতে পেরেছি। বাহ, লাস্ট একটুখানি একদম উঠছে। স্যামসাং কোথায়? স্যামসাং ইয়ালা ইয়ালা। दीदी वो तो बिस्कुट पैकेट दीजिए ना, सैमसंग को खिलाना। और कोথায়? এই অল্প যাচ্ছি না বলি লাগবে না। না না, যেটুকুনি তোর ঘাম হচ্ছে আমার মনে হয় এটুকুনি তুই ঠান্ডায় আসলেও হতো। হ্যাঁ, ওই সেটা দিক তখন মুখটা ঠান্ডা বসে যেত। হ্যাঁ, আজকে থেকে করেছে রোদে। ও আচ্ছা, গতকালকে তো এরকম ছিল না, গতকাল পুরো ঢাকা ছিল। অবশেষে আমরা এসে পৌঁছেছি লেপচাখা ভিউ পয়েন্টে। লেপচাখা আমরা পেরেছি।
আমরা পেরেছি স্যামসাং। কাম অন স্যামসাং, We লেটস চাকা। done it. We done it. We done it. কি দারুণ হোমস্টেটা, কি দেখ। দেখ হোমস্টেটা দেখ। ভিউটা দেখো হোমস্টেটা। জায়গা কি হলো? ধরতে দেখে লাভ নেই গোসলাম, এখানে বউ বউ নিয়ে এসে থাকতে পারে অসম্ভব। মাঝ রাস্তা থেকে বলবে রইল ঝোলা চললো ভোলা। তুই তোকে কোলে নিয়ে উঠতে পারবি? হ্যাঁ, তাহলে কি করবি? ওয়েদারটা ক্লিয়ার থাকলে নদীটা হেভি সুন্দর লাগতো। আমি তো মনে ধরে উঠলাম। ওই কাছে পারতাম, ওই কাছে দিয়ে গেছি দিন না। আমরা টেনে তুলে তুলে দিতাম। মসজিদের সামনে একদম গ্রুপ ফটো লাগবে। আরে এই রে, ওই দিকের ইয়ে এসছে। দেখবি স্যামসাং কিন্তু আমাদের সাথে 2-3 কিলোমিটার।
হাঁটু ঠিক না রাখলে সব জায়গা হ্যাঁ, রোগা হওয়ার এই একটা সুবিধা, এখানে ফিটনেসটা ধাক্কা ধাক্কি করি, 70-80 কেজি ওজন হতো আমি পারতাম না। ধাক্কা ধাক্কি করিস না। বেশি হলেও বোঝা গেল হাঁটুটা ঠিক আছে, হ্যাঁ, মানে মেন জার্কিং নেয় পুরো হাঁটু। পুরো হাঁটু আমার যেমন পুরো হাঁটু মানে আমাকে এগিয়ে নিয়ে চলেছে। মেয়েরা কোনোদিনই এখানে আসতে পারবে না। না না, আমার বউ তো কোনোদিন আসতে পারবে, কোনোদিন পারবে না, বলবে যাবোই না আমি। আমি এগিয়ে যাই। হ্যাঁ তুই যা এনার্জি পেয়ে গেছিস, এই এনার্জি তো। নমস্কার, আমরা আবার ফেরত চলেছি। এবার লেফট জায়গা থেকে সোজা যাচ্ছি আমরা সাইথালবাড়ি হেঁটে। দাদা, হ্যাঁ ঠিক আছে, ঠিক দারুন দারুন দারুন। ডান্ডা পাওয়া না। চল। ডান্ডা পাওয়া দে। নো আঙ্কেল, থ্যাংক ইউ। লু ইউ না খবর আগে নামছে, হাঁটুর ওপর চাপ যাতে না পড়ে এটা। আরো খাড়াই, এই জায়গাটা আরো খাড়াই এবং সরু। এই জায়গাটা নামার সময় কিন্তু আরো সমস্যা। এই আমাদের লোকটা কিন্তু খুব ভালো, কি করে এত বড় বড় ভিডিও। তোর ভিডিও ঠিক দিয়ে দেবো। পুরো খাড়াই পথ দিয়ে খুব সাবধানে নামতে হবে। যখন উঠলাম লেকটা খার করে গানটা দিই, पानी की हवा प्यास शर्मा है जो खास खास आचाए 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 তুই জানা নেই এরকম লজ। আমার সময় হাঁটুতে লাগলো, কোথায় দেখিস আস্তে আস্তে। হাঁটুর কোনো দুর্বল অংশ থাকলে সেই জায়গাটায় চাপ পড়ছে। ওই জন্য বলি জিম করিস না। ব্যাস আমরা এসে গেছি, বক্সা ফোর্টে। আমরা এদিকে নামবে আসার সময়। वतन वतन मेरे आवाज सुना तू। সুভাষ চন্দ্র বোস মাঠে একটা ছবি তুল, চলে বলছি তো, মাঠে একটা দাঁড়া, পুরো এই ভিউটা নাও না। হ্যাঁ ভিউটা নাও, ছোট্ট পেছনে ভিউটা নিয়ে নে, এদিকে দাঁড়া, ক্লোজ হ। আলোটা ঠিক আছে, চল। এত ফটো বানাবে, বেছে বেছে ফটো দিতে হবে। ইন্টারনেট এসেই আছে দেখি সেখানে আবার শুভা, এই পথ দিয়ে সুভাষ চন্দ্র বোসকে নিয়ে যাওয়া হয়েছিল এইভাবে এইভাবে। চলো শুভা, এইভাবে সুভাষকে এইভাবে হাত করা পরিয়ে সেই ঝুলি আর জেলটা ধরো দেখি ভাঙা যাচ্ছে, এখন ভাঙা যাচ্ছে। ব্রিটিশরা এখানেও জেল বানিয়েছিল। হ্যাঁ, ভাবা যায় ভাব যে তুই পালাতে পারবি না। কত কিছু করে বুদ্ধি মানতে হবে, কিভাবে ওরা শাসন করেছিল। এই গেটটার সামনে একটা ফটো
দাঁড়া তুলছি পরে। এই জেলটার নাম কি? বক্সা সেলুলার জেল। এখানে লেখা আছে এই কত নম্বর রুমে নেতাজি ছিলেন? দেখ হ্যাঁ এখানে ফাঁসি দেওয়া হয়েছিল কাউকে? ফাঁসি ফাঁসি মঞ্চ। দাঁড়া এবার এটা শুনে নি। এইটা কি? এইটা এইটা দাঁড়া এই হলো জেলখানা। এইটা আচ্ছা 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 এইটা জেলখানা। আমরা ভাবছিলাম যে এইটা হলো জেলখানা। ওইটা দাঁড়ান, এটা পুলিশ প্রশাসন থাকতো, জেলার থাকতো, ব্যারাক ছিল। আচ্ছা আর এই ভাঙা ঘরগুলো দেখা যাচ্ছে সব ইংরেজদের কোয়ার্টার ছিল। আচ্ছা আর এই ঘরটা বুদ্ধিস্লামারা থাকতো। আর ওই যে এই ঘরগুলোতে ওই ঘরটা রেশন গোডাউন ছিল। আর নিচে পাঁচিলটা দেখা যাচ্ছে, ওটা হসপিটাল ছিল। আচ্ছা অর্ধেক ব্যারাক ছিল, আর্মিরা থাকতো, অর্ধেক হসপিটাল ছিল, মাঝখানে ডাক্তারদের কোয়ার্টার ছিল। আর জেলখানাটা এটা ছিল। ওইটা এটা জেলখানা। কত সালে হয়? এটা কত সালে হয় এটা? একটা ভিডিও বানান, আমি বলছি। দাঁড়া 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 এবার একটুখানি এটা দেখে নি। এই এইটা ভুলে গেছিলাম, আমি দেখেছিলাম অনেকদিন আগে, কিন্তু মনে হচ্ছিল যেন এইটাই। হেঁটে হেঁটে গেছিলেন? ওনাকে ঘোড়া করে উঠাইছিল। তখন এই নদী নদী হয়ে রাস্তা ছিল। আমরা যে রাস্তা আসলাম সেই রাস্তা হচ্ছে 1992। এখানে ছবি তুলি। দাঁড়া তুলছি।
আমাকে বলুন, তাহলে সেগুলো সব দিয়ে নিয়ে নিই, তাহলে খুব ভালো হবে। আমি এইখানে একটা নেচার গাইড, আমার নাম কাঞ্ছা দা বলে ডাকে সবাই, আমার নাম কাঞ্ছা প্রধান। এই বক্সার গল্পটা হলো, এককালে পুরো এটা ভুটানের ল্যান্ড ছিল, ভুটানের মধ্যে ছিল। তখন এই রুটটা একটা সিল্ক রুট ছিল। এই রুট দিয়ে ভুটান রাজারা আসতো ঘোড়া করে, এখান থেকে কুচবিহার যেত, কুচবিহার রাজার সাথে আলোচনা করত, ফেরার সময় রাজা ভাত খাওয়ায়, ভাত খেত, ওই জন্য রাজা ভাত খাওয়ার নাম হয়েছে। এটাকে বলতো বক্সা দুয়ার, দুয়ার মানে একটা দরজা। বক্সা মানেটা হলো এখানে যারা বসবাস করে আছে তারা হলো ভুটানিস, তাদের ভাষা দিয়ে বলেছিল বক্সা মানেটা হলো তোমরা পিঠে নিয়ে খাও বলেছিল। এক একটা বাঁশের ঝুড়ি তৈরি করে, খালি ঝুড়ি নিয়ে বাজার ঘাট সব নিচে বাজার করে ঝুড়ি ভিতরে দিয়ে পিঠে করে তুলে খায়, ওইটাই হলো বক্সা। তো সেই সময় এটা একটা ভুটানের ল্যান্ড। এই ভিতরে ইংরেজরা এসেছিল 1774-এ। 1774-এ এসে অনেক কিছু করা শুরু করেছিল। তখন ভুটানিসরা ভয় পায়, ভুটান রাজাকে ইনফর্ম করলো। ভুটান রাজা বলল, কে দিয়েছে পারমিশন, এটা তো আমার ল্যান্ড, যাও হাঁটাও। তখন যুদ্ধ শুরু হলো 1864 সালে ভুটান রাজার সাথে। তো সেই যুদ্ধতে ভুটান রাজা দেখেছে এদের হাতে তো সব কিছু আছে, ভুটানের তো শুধু লাঠি আর্চারি, তো এদের সাথে হবে না, এরা বদমাশি লোক, আমাদের ছোট দেশ, আমরা কিছুই করতে পারবো না, যুদ্ধ করা থেকে না করাই ঠিক বলে পিছনে সরে গেছে। তারপরে কুচবিহার রাজাকে বলেছে, ভাই আমাকে একটু হেল্প করিস, আমার জায়গায় বাইরের লোকে এসে অনেক কিছু করতেছে, আমরা তো যুদ্ধ করতে গেলাম, আমরা পারি না, ওদের হাতে সব কিছু আছে। তখন কুচবিহার রাজা এসে 1865-তে আবার যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধতে দেখেছে ওদের হাতে তো সব এগ্রিমেন্ট করে আসছে ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে। তখন ওই এগ্রিমেন্টটা দেখে কুচবিহার রাজাও ফেরত চলে গেল। তারপরে ইংরেজরা তো এখানে থাকতো। তো তখনকারই দিনে আবার চায়না কি করলো, তিব্বতকে ক্যাপচার করলো। সেই তিব্বতী লামারা 10,000 লামাদেরকে তাড়িয়ে দিয়েছে চায়না। তখন এই রুট একটা সিল্ক রুট ছিল, এই রুট দিয়ে নেমে আসছিল। আসার সময় ইংরেজরা দেখেছে ওদেরকে, জিজ্ঞাসা করা শুরু করেছে, বলছে আপনারা কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন? তো লামারা বলে দিয়েছে, বলছে আমরা তিব্বত থেকে আসছি, এখন আমরা সিকিম যাব। কেন যাবেন, কি কাজ করে? তো লামারা তখন বলছে কি আমরা একটা পুরোহিত কাজ করি। লামা পুরোহিত তো অনেক ইংরেজরা বুঝে গেছে, এদের কাছে তো প্রচুর ইনফরমেশন থাকে, এরা তো তান্ত্রিক লামা, এদেরকে রাখতে হবে, এদেরকে রাখলে আমাদের কাজ এগিয়ে যাবে। ওরাও একটা উদ্দেশ্য নিয়ে আসছিল এখানে জেলখানা বানানোর জন্য। তো ওদেরকে বোঝানো শুরু করেছে, বলছে আপনারা যাবেন না এখান থেকে,
আমাদের সাথে থেকে যাও, তোমাদের যা লাগবে সব কিছু আমরা দেব, আমাদেরকেও সাহায্য করবা, তোমাদেরকে আমরা সাহায্য করব, যতদিন আমরা এখানে থাকবো ততদিন আপনারাও থেকে যাবেন বলে দিয়েছে বলছে। তখন লামারা জিজ্ঞেস করেছে, বলছে আপনাকে কি সাহায্য করতে হবে? তখন বলছে কি আমরা এখানে একটা জেলখানা তৈরি করতে চাচ্ছি, এই ভিতরে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে, সেটা আগে আমাদেরকে বলে দিতে হবে। আচ্ছা, তখন ঠিক আছে বলে লামারা থেকে গেছে। সেই লামাদের ভক্তদেরকে নিয়ে জেলখানা বানানো শুরু করেছে। ওদেরকে দিয়ে জেলখানা বানানো। বানাইতে 1931 সালে শেষ করেছে। শেষের পরে দেখছে লোক ধরে ধরে বন্দি করা শুরু করলো। তখন সেই 12 জন তান্ত্রিক লামা ছিল, বললো 12 জন ভিতরে একজন দেখেছে। সেই একজনটা গিয়ে 11 জনকে বলছে ভাই দেখো এদের খেলাটা, এই লোক ধরে ধরে বন্দি করা শুরু করলো, এটা তো ঠিক না, খারাপ কাজ করে যাচ্ছে, ওরা তো ধর্মভক্ত, ওদের পছন্দ হলো না। তখন দেখি তো কাকে ধরে নিয়ে আসলো এরা, বলে ওদের ভিতর জ্ঞান থেকে ধ্যান করতে বসেছে। বলছে ধ্যানের সময় সুভাষচন্দ্র বোসকে দেখেছে। বলছে সুভাষচন্দ্র বোসকে জিজ্ঞেস করেছি, বলছে লামারা বাবু তোমাকে কেন ধরে নিয়ে আসলো এরা, তুমি কি অন্যায় কাজ করেছো? তখন সেই সুভাষচন্দ্র বোস বলে দিয়েছে, বলছে বাবা আমরা কোনোদিন অন্যায় কাজ করি নাই, দেশের জন্য ভালো কাজ করে যাচ্ছিলাম, কিন্তু ইংরেজরা অত্যাচার কাজ করা শুরু করলো, আমাদের গোটা ইন্ডিয়া ক্যাপচার করতে চাচ্ছে, আমাদের ইন্ডিয়া আমরা কেন দেবো বলে যুদ্ধ করার সময় আমাদেরকে পেয়েছে, ধরে নিয়ে এসে বন্দি করে দিল। তো আপনার কাছে কোনো রাস্তা থাকলে আমাদেরকে একটু সাহায্য করে দেবেন। তখন সেই বুদ্ধিস্ট লামারা বলছে কি ঠিক আছে বাবু নিশ্চিন্ত থাকো, সব ঠিক হয়ে যাবে। থাকতে থাকতে 6 দিন হয়েছিল বললো, 6 দিন পরে ওনাকে লামা সাজিয়ে দিয়েছে, সুভাষচন্দ্র বোসকে লামা বানিয়ে দিয়েছে। তো তুমি চলে যাও, যে রাস্তা চলে আসছো সেই রাস্তা ধরে চলে যাও, কেউ জিজ্ঞেস করবে না। কেন জিজ্ঞেস করবে না? ইংরেজরা তো ওদের কাছে সাহায্য চেয়েছিল লামাদের কাছে, ওরা দেখছে লামা যাচ্ছে, লামা কোথায় যাবে, আমাদের এখানেই তো থাকবে, সোজা বেশ ধরে চলে গেল। পরে ইংরেজ এসে ভিতরে দেখছে আসার লোকটাই নাই। তখন ইংরেজরা ভয় পেয়ে গেছে, যা শালা কোথায় থেকে গেল, কী করে গেল, লামাদের কাছে জিজ্ঞেস করতে গেছে। লামারা বলে দিয়েছে আমরা কি করে জানবো, তোমরাই তো চারদিকে বন্দুক নিয়ে বসে আছো, সেন্ট্রি বসে আছে, কি করে গেল, সব কনফিউজ হয়ে গেল। তখন সেই নেতাজি সুভাষ চলে গেছে সোজা শোলমারি, ফালাকাটা শোলমারিতে গিয়ে সাধুর ভেষ নিয়ে থাকতো বলতো। আচ্ছা, তো ছোটোবেলায় আমার দাদু গল্প শোনাইতো, তোমরাও জেনে রাখো কোনো না কোনো দিন লোক আসবে, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস বলতো। তো আজকে আমি বলতে পারছি, না হলে আমার জন্মই ছিল না তখনকার দিনের কথা। তখনকার সত্যি তখন সেই ইংরেজরা ভয় পেয়ে গেছে বলছে। তখন যারা যারা বন্দী ছিল তাদেরকে ছেড়ে ওরাও সতর্ক হয়ে এখান থেকে বেরিয়ে গেছে। তো সেদিন থেকে পুরো কেউ দেখছে না, সরকারও দেখছে না এই জায়গাটাকে, মানুষ এখানকার মানুষ খুলে খুলে সব বিক্রি করে খেয়েছে। তো তারপর থেকে আস্তে আস্তে অ্যাবান্ডান্ট হয়ে গেছে, দেখতে দেখতে সব ধ্বংস হয়ে গেল। পরে যখন আমরা টুরিস্ট ঘোরানো শুরু করেছি, একটা দুইটা লোক আসতো ঘোরাইতে ঘোরাইতে বলতে বলতে, তখন 2008 থেকে লোক বেশি করে আসা শুরু হলো। আমাদের ট্রেনিংও দিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, 15 বছর ট্রেনিং করেছি আমি। তো সেই ওনাদেরকে ঘোরাইতে ঘোরাইতে পরে আমাদেরও একরকম লাগলো কি ট্যুরিস্ট তো দেখতে আসে, দেখার তো কিছু নাই, সব ধ্বংস হয়ে আছে। তো আমরা প্রচার করা শুরু করলো এই বক্সাকে নিয়ে। আচ্ছা, সরকার কেন দেখছে না, কি এরকম একটা ঐতিহাসিক একটা হিস্টোরিক্যাল প্লেস কেন দেখছে না, বলতে বলতে এই 2022-এ ওই সরকারের কানে ঢুকেছে বলে এটা 3 কোটি 1 লক্ষ টাকা স্যাংশন করাই দিয়েছে। আচ্ছা, সেই টাকা দিয়ে এটাকে রিনোভেট করেছে। আচ্ছা।